আমাদের পশ্চিমবঙ্গের বিগত 10 দিনের আবহাওয়া ট্রেন্ড যদি বলেন, সেখানে তিনটে জিনিস উঠে আসছে। ব্যাপক পরিমাণে ঝড়ো হাওয়া চলছে, ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, আর ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টিও হচ্ছে। এই তিনের আক্রমণে প্রত্যেকটা ফসল কিন্তু যথেষ্ট হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি বোরো ধান চাষেও কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই যে ঝোড়ো হাওয়া ধানের পাতাকে এলোমেলো এলোমেলো করে দিচ্ছে, ঠিক আছে, এবং ওই হাওয়ার ঝাপটায় ধানের পাতা ওই যে চিরে চিরে যাচ্ছে, এবং ওখানে যে ক্ষত তৈরি হবে সেই ক্ষত থেকেই কিন্তু এরপরে ক্যান্সারটা ছড়াবে। এরপর ধানের ডোগার পাতা লাল হয়ে আসবে, ধানের ডোগার দিকের পাতা শুকিয়ে খড়ের মতো নামবে, যেটা বিএলবি, মারাত্মক সমস্যা। ধানের পাতায় ঝলসার আক্রমণ বেড়ে যাবে, খোলা পচার সমস্যাও কিন্তু এরপরে দেখা দেবে। এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই রকম পরিস্থিতিতে আপনারা এই বোরো ধান চাষ যারা করেছেন এবং সেই চাষটা বিভিন্ন স্টেজে রয়েছে, এখন এই সময় কি কি পরিচর্যা আমাদের করা উচিত সেটা নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তাই অনুরোধ করব, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। তাহলে এই যে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, সাথে আবার কুয়াশা, সকালে ভোর ভোর দেখবেন প্রচুর পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে। এই রকম পরিস্থিতিটা যখনই কেটে যাবে, আবহাওয়ার যখনই একটু উন্নতি হবে, সেই সময় দেখবেন ধানের ডোগার দিকের পাতাগুলো লাল হতে শুরু করবে। আর ওই যে দমকা হাওয়ায় পাতাগুলো চিরে চিরে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গাগুলো থেকে পাতাগুলো উপরের দিক থেকে নিচের দিকে দুপাশে শুকিয়ে শুকিয়ে খড়ের মতো নামতে থাকবে। এবং এই যে ক্ষতস্থান তৈরি হলো এবং সেখানে ওই যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এখানে পেল, এখান দিয়ে কি হবে, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার যে স্পোরগুলো, সেই স্পোরগুলো ওর মধ্যে দিয়ে ধানের পাতার অভ্যন্তরে প্রবেশ করবে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, এই যে বিভিন্ন ধরনের খোলা পচা বলুন, লিপ ব্লাস্ট বলুন, এই সমস্যাগুলো কিন্তু এরপরে মারাত্মক আকার ধারণ করবে। আর ওই যে শিলার আঘাতে যে সমস্ত পাতা বা যে জায়গাটাতে ধান গাছের ওই শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে কিন্তু পচনও শুরু হবে। মারাত্মক একটা সমস্যা তৈরি হতে চলেছে। তো এই রকম পরিস্থিতিতে আমাদের প্রথম কাজ হবে, আবহাওয়া পরিষ্কার হয়ে গেল এবং জমি থেকে অতিরিক্ত বাড়তি জল আপনারা বার করে দেবেন। লাল পটাশ, এটা বিঘা প্রতি 33 শতকে 5 থেকে 6 কেজি লাল পটাশ আপনারা ছিটিয়ে দেবেন, বালির সাথে মিশিয়ে ছিটিয়ে দেবেন। ইউরিয়া এই সময় কিন্তু প্রয়োগ করবেন না। এই সময় গাছের কিন্তু পটাশের খুব প্রয়োজন। পটাশ কি করবে, গাছের শেকড়কে মজবুত করবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি কি হবে, ফাঙ্গাল ইনফেকশন যেগুলো, সেই ইনফেকশনের যে গতি, সেই গতিটাকে কিন্তু এ রোধ করতে সাহায্য করবে। মানে অত দ্রুত হারে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ছড়াতে পারবে না। যদি আপনারা জেনুইন, এখন সারের প্রচুর পরিমাণে ডুপ্লিকেট হচ্ছে, ঠিক আছে, যদি আপনারা সঠিক সার পান তাহলে এইভাবে ছিটিয়ে ব্যবহার করুন, না হলে আপনারা স্প্রেতে পটাশিয়ামকে বেছে নিন। তো স্প্রেতে পটাশিয়ামকে বেছে নেওয়ার জন্য পটাশিয়াম সালফেট এই সময়ের জন্য আদর্শ একটা কম্বিনেশন হতে চলেছে, ঠিক আছে, যেটাকে আপনারা এনপিকে 0050 নামেও জানেন। এর মধ্যে 50% পটাশ রয়েছে, পাশাপাশি 18% কাছাকাছি সালফার রয়েছে। তো আমি পটাশের কাজটা বুঝালাম যে এই স্টেজে কীরকমভাবে কাজ করবে। পাশাপাশি সালফার, এই যে 18% এখানে আমরা পাচ্ছি, এ কি করবে, এও ছত্রাকনাশক হিসেবে কাজ করবে। পাশাপাশি সালফার কি করে, ধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান, গাছের পাতাকে সবুজ করবে, গাছের যে শেকড়, সেই শেকড়ের ডেভেলপমেন্টে সাহায্য করবে। পরবর্তী সময়ে পেনিকেলের যে লেন্থ হয়, সেই লেন্থের দৈর্ঘ্য বাড়াতেও কিন্তু সাহায্য করবে, অর্থাৎ শীষের যে দৈর্ঘ্য হয় সেই দৈর্ঘ্য বাড়াতেও সাহায্য করবে।
তাহলে এই যে এনপিকে 0050, এটা আমরা এখানে প্রতি 15 লিটার জলে 60 গ্রাম করে ব্যবহার করব এই ধরনের স্টেজে, ঠিক আছে। এর সাথে আরও কি কি মেশাতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। যদি আপনারা এই এনপিকে 0050 হাতের কাছে না পান, তাহলে আপনারা এফএমসির এই যে লেজেন্ড ছোট্ট 4 গ্রামের একটা পাতা, ঠিক আছে, এখানে পটাশ যে রয়েছে সেটা 20% রয়েছে এবং প্রায় 2% কাছাকাছি এখানে সালফার রয়েছে। আপনারা প্রতি ব্যারেলে এই এক একটা এফএমসি লেজেন্ড এটা কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনারা কুইক পটাশ পাবেন। পটাশ আপনারা লাল পটাশ জমিতে উপরই প্রয়োগ করতে পারেন, পাশাপাশি কুইক পটাশটা আপনারা প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। তাহলে এই স্টেজটা তো হলো, আপনারা 0050 নিলেন, ঠিক আছে, বা উপরই পটাশের প্রয়োগ করলেন। তার সাথে কিন্তু অতি অবশ্যই একখানা ছত্রাকনাশক আপনাদেরকে নিতেই হবে। তো এই ধানের বিভিন্ন ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হাজার ধরনের ছত্রাকনাশক বাজারে রয়েছে, কিন্তু আজকে আমি 2খানা ছত্রাকনাশক নিয়ে আলোচনা করব যেটা এই স্টেজের জন্য খুবই কার্যকরী হবে। এবং এই 2খানা ছত্রাকনাশকের মধ্যে আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক চোখ বন্ধ করে এই স্টেজে ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে যে ছত্রাকনাশকটির কথা বলবো সেটা হচ্ছে উইলোউড কোম্পানির টাফেক্স 369। এই যে এই ছত্রাকনাশকটা আপনারা দেখছেন, এই ছত্রাকনাশকটির মধ্যে 3খানা উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে থিয়াফ্লুজামাইড 9%, ঠিক আছে, যেটা আমাদের খোলা পচার উপরে খুব দারুণ, এই টেকনিক্যালটা দারুণ কাজ করে। এর সাথে রয়েছে ডাইফেনোকোনাজল 6%, এবং তার সাথে রয়েছে ভ্যালিডামাইসিন 3%, ঠিক আছে। এই 3টে উপাদান একসাথে রয়েছে। এবং এই স্টেজে যদি এই ধরনের ছত্রাকনাশকটা আপনারা স্প্রে করতে পারেন তাহলে কি হবে, এই যে মানে ধরুন লিপ ব্লাস্ট, পাতায় যে ধরনের ঝলসাগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে, সেটাও খুব দারুণভাবে সামাল দেবে। পাশাপাশি যে খোলা পচার সমস্যাটা হয় সেটাও কিন্তু দারুণভাবে সামাল দেবে। পাশাপাশি ওই ক্ষত থেকে, শিলাবৃষ্টির ফলে যে ক্ষতটা তৈরি হবে এবং সেখান থেকে যে পচনটা তৈরি হবে সেই পচনটাকেও কিন্তু দারুণভাবে কন্ট্রোল করবে। পাশাপাশি ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা রয়েছে সেটাকেও কিন্তু দারুণভাবে সামাল দেবে। এবং এর সাথে যদি আপনারা স্ট্রেপ্টোমাইসিন সালফেট বা টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড যে রয়েছে, যেমন ধরুন এরিজের প্লান্টোমাইসিন, এর সাথে যদি আপনারা এক পাতা অর্থাৎ 15 গ্রাম মিশিয়ে দেন তাহলে রেজাল্টটা আরও দুর্দান্ত পাওয়া যাবে। তো এর ডোজ, এই যে টাফেক্স 369, এর যে ডোজ সেটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে ব্যবহার করবেন এবং তার সাথে প্লান্টোমাইসিন 15 গ্রামের একটা পাতা, ঠিক আছে, এবং তার সাথে এনপিকে 0050, এটা 50 থেকে 60 গ্রাম, ঠিক আছে। এই 3টে উপাদানকে আপনারা একসাথে মিশিয়ে অতি সত্বর একটা কিন্তু স্প্রে করে দেবেন, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। যদি এই ছত্রাকনাশকটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা নেক্সট যে ছত্রাকনাশকটা নেবেন সেটা হচ্ছে আইআইএল কোম্পানির ইজুকি। এর মধ্যে 2খানা টেকনিক্যাল রয়েছে। এর মধ্যে রয়েছে থিয়াফ্লুজামাইড 26% এবং কাসুগামাইসিন রয়েছে 6%। এই স্টেজে যদি এই ছত্রাকনাশকটাও আপনারা স্প্রে করেন, লিপ ব্লাস্ট, খোলা পচা এবং বিএলবি, এই প্রত্যেক কটাকেই কিন্তু এ দারুণভাবে কন্ট্রোল করবে। তো এর যে ডোজ, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 15 থেকে 20 ml ব্যবহার করবেন। এবং এর সাথেও যদি আপনারা পারেন তাহলে প্লান্টোমাইসিন প্রতি লিটার জলে 1 গ্রাম হারে মেশাবেন এবং এই দুটো উপাদানের সাথে আপনারা এনপিকে 0050, এটা 3 থেকে 4 গ্রাম হারে লিটারে, এই 3টে উপাদানকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্টেজে একটা স্প্রে করেন সব কটার উপরে কিন্তু দারুণ কন্ট্রোল পাওয়া যাবে। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন, আপনারা এনপিকে 0050 বা কুইক পটাশটা নেবেন প্রতি লিটার জলে 3 থেকে 4 গ্রাম হারে। তার সাথে আপনারা বায়ারের নেটিভও নেবেন প্রতি 15 লিটার জলে 10 থেকে 12 গ্রাম পর্যন্ত। এবং তার সাথে আপনারা নেবেন কাসুগামাইসিন 2% বা 3%, যেটাই পাওয়া যাবে। এই 3টে উপাদানকে একসাথে আপনারা মেশাবেন, মিশিয়ে
অতি সত্বর এই স্টেজে একটা স্প্রে করবেন, ঠিক আছে? এবং এই সময় ধানে কোনো ধরনের পিজিআর বা নাইট্রোজেনযুক্ত সার এইগুলো কিন্তু আপনারা কেউই ব্যবহার করবেন না। এই কাজগুলো করুন, দেখুন ক্ষতিটা কিন্তু অনেকাংশেই এড়ানো যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।